হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো আটটি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করি আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে আগে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, বাড়ছে HMPV আক্রান্তের সংখ্যা। কর্ণাটকের পর এবার হদিস গুজরাতেও। তো আবারও বাড়ল সংখ্যা। কর্ণাটকের বেঙ্গালুরুতে একজন শিশুর শরীরে HMPVর খোঁজ মিলেছিল। এবার আরও এক শিশুর শরীরে ধরা পড়ল চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের অস্তিত্ব। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই কর্ণাটকে HMPVর 2টি কেস নিশ্চিত করেছে। আর তার ঠিক কয়েক ঘন্টা পরে গুজরাট থেকে এলো আরও এক শিশুর HMPV আক্রান্ত হবার খবর। এবিপি অস্মিতার সূত্রের খবর, এটি গুজরাতের HMPVর প্রথম কেস। আক্রান্তের বয়স 2 বছরের আশেপাশে। রোগীকে আহমেদাবাদের চাঁদখেদা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্ণাটকের চীনে বাড়াবাড়ি ঘটানো ভাইরাস হানা দিয়েছে 2 শিশুর শরীরে। আক্রান্তদের মধ্যে একজনের বয়স 3 মাস, আরেকজনের 8 মাস। উভয়ে বেঙ্গালুরুর ব্যাপিডিস্ট হাসপাতালে ভর্তি। আক্রান্তদের উপর নজর রাখছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তাদের উপসর্গ দেখেই পরীক্ষা করা হয়। যদিও কোনো শিশুরই আন্তর্জাতিক ভ্রমণের ইতিহাস নেই, উভয়েরই ব্রঙ্কো নিউমোনিয়ার হওয়ার ইতিহাস ছিল। আক্রান্ত শিশুকন্যাকে ছেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আরেকটি শিশু ভালো হয়ে উঠছে বলেই জানা গিয়েছে। 2001 সালে প্রথমবার এই ভাইরাস চিহ্নিত হয়। প্রাণঘাতী না হলেও করোনার মতো এই ভাইরাসের সংক্রমণও দ্রুত ছড়িয়ে পড়ে। চিকিৎসক দেবকিশোর গুপ্ত জানালেন, এখনই আতঙ্কের কিছু নেই, সংক্রমণ খুব বেশি হচ্ছে এমন পরিসংখ্যানও নেই। সকলে নজর রাখছে পরিস্থিতির ওপর, সতর্ক থাকছে, এটাই দরকার এই মুহূর্তে। হিউম্যান মেটানিউমো ভাইরাস আজকের নয়, প্রথম এই ভাইরাস চিহ্নিত করা হয় 2001 সালে। 2024-এর নভেম্বর থেকেই কলকাতায় এই ভাইরাসে আক্রান্ত হবার উদাহরণ রয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হলে তার উপসর্গও সাধারণ জ্বর, সর্দি কাশি, নাক থেকে জল পড়া, শ্বাসকষ্ট ইত্যাদি। এই অবস্থায় হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে এখনই উদ্বেগের কিছু না থাকলেও সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, আমি তখন সেকেন্ড ব্রিজে ফোন আসে, ভীষণভাবে চাপ তৈরি হয়, বলা হয় ইউ হ্যাভ টু ডু ইট। নেওয়া হয়েছিল মমতাকে নিয়ে বড় সিদ্ধান্ত। তো মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে কংগ্রেসকে। প্রকাশ্য সভায় দাঁড়িয়েই এমনই আফসোস প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের গলায়। শুধু তাই নয়, তিনি আরও বলেন, সোমেন মিত্রর ওপর চাপ তৈরি হয়েছিল শীর্ষ নেতৃত্বের তরফে। বাধ্য হয়ে মমতাকে বহিষ্কার করেছিলেন সোমেন। 9-এর দশকের শেষে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সীতারাম কেশরী মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। সে সময়ে প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন সোমেন মিত্র। তাই সেই ঘোষণার দায়ভার বর্তায় সোমেন মিত্রের ওপরে। প্রাক্তন সভাপতি সোমেন মিত্রের আবক্ষ মূর্তি উন্মোচনের একটি অনুষ্ঠানে যোগ দেন প্রদীপ ভট্টাচার্য। আর তাতে নস্টালজিক হয়ে পড়েন প্রবীণ কংগ্রেস নেতা। সেদিনকার পরিস্থিতির কথা বলতে গিয়ে বলেন, আমার মনে আছে যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করা হলো, আমি সেই দিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম। আমি তখন শ্রীরামপুরের সাংসদ। আমি যখন সেকেন্ড ব্রিজের কাছে আছি তখন সোমেন মিত্রের ফোন এলো আমার কাছে। আমাকে বললেন, সীতারাম কেশরী বলেছিলেন ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমাকে বহিষ্কার করতেই হবে, কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না, কিন্তু সোমেনের ওপর তখন এমন চাপ তৈরি করা হয়েছিল, তা করতে বাধ্য হলো। প্রায়শ্চিত্তটা তাই কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমরা জানি না এই খাদ থেকে কবে কিভাবে উঠব। প্রবীণ কংগ্রেস নেতার গলায় এখনো সুরে স্বাভাবিকভাবেই চাপানোতর তৈরি হয়েছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আজ মমতা বন্দ্যোপাধ্যায় কার জন্য প্রায়শ্চিত্ত করবেন সেটা তাকে ঠিক করতে হবে। এই রাজীব গান্ধী না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হতেন না, সোনিয়া গান্ধী না থাকলে মমতা মুখ্যমন্ত্রী হতেন না। সেই কংগ্রেসকে খতম করার জন্য এই বাংলায় যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। অধীরের কটাক্ষ আজকে কারোর আফসোস হতে পারে, কারণ সামনে রাজ্যসভার ভোট রয়েছে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, শেখ মুজিবকে খুন করে ঠিক করেছে 50 বছর বাদে প্রকাশ্যে বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিম। তো দীর্ঘ 50 বছর বাদে
প্রকাশ্যে এলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মেজর শরীফুল ইসলাম ডালিম। শুধু প্রকাশ্যেই এলেন না, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এজেন্ট ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভ টক শোয়েতে অংশ নিলেন। আর ওই শোয়ে ফের একবার বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করার পক্ষে একাধিক যুক্তি দিয়েছেন। বাংলাদেশের স্রষ্টাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দিয়েছেন ফাঁসির দড়ি এড়াতে পালিয়ে বাড়ানো কুখ্যাত খুনি। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এবং মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর যৌথ পরিকল্পনায় 1975 সালের 15ই আগস্ট সপরিবারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একাংশ। ওই হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধে হিন্দুদের গণহত্যা এবং গণধর্ষণে অভিযুক্ত রাজাকার পরিবারের সন্তান মেজর শরীফুল ইসলাম ডালিম। ওই হত্যাকাণ্ডের পুরস্কার হিসেবে তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত করে পাঠানো হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবার পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়। বিচারে মেজর 15ই আগস্টের ঘটনায় জড়িত থাকা সেনা আধিকারিকদের ফাঁসির সাজা দেওয়া হয়। বেশ কয়েকজনকে ফাঁসির দড়িতে ঝোলানো হলেও বিদেশে আত্মগোপনে থেকে যান মেজর শরীফুল ইসলাম ডালিম, আব্দুল রশিদরা। একাধিকবার তাদের ফেরত পাঠানোর জন্য লিবিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আর্জি জানিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, কিন্তু সেই আর্জিতে কর্ণপাত করা হয়নি। গত 5ই আগস্ট ফের সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারাতে হয় শেখ হাসিনাকে। বাংলাদেশে বর্তমানে ক্ষমতায় আসীন রয়েছে রাজাকার মোল্লা মোহাম্মদ ইউনুস। আর তার সমর্থন পেয়েই যেমন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিবাদ, তেমনি ফের প্রকাশ্যে আসতে শুরু করেছেন বঙ্গবন্ধুর পলাতক খুনিরা। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। টেক্সটাইল মন্ত্রকের লক্ষ্য 2030 সালের মধ্যে 300 মার্কিন বিলিয়ন বাজার এবং 600 কোটি কর্মসংস্থান হবে, মন্তব্য বস্ত্রমন্ত্রীর। তো এদিকে গত বছরের একই মাসের তুলনায় অক্টোবরে ভারত থেকে বস্ত্র রপ্তানি প্রায় 11.56% বেড়ে 1833.95 মার্কিন মিলিয়ন ছিল। কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন যে টেক্সটাইল মন্ত্রক 2030 সালে 300 মার্কিন বিলিয়ন ডলারের বাজার আকারে পৌঁছাতে এবং টেক্সটাইল ভ্যালু চেনে 6 কোটি লোকের কর্মসংস্থানের জন্য শিল্পকে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বস্ত্রমন্ত্রী সিং পশ্চিমবঙ্গের নদিয়ার ফুলিয়ায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির নতুন স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন। ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাসটি 75 কোটি টাকা ব্যয়ে 5 একর জমির ওপর একটি বিস্তৃত ক্যাম্পাসে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছে। বিল্ডিংটিতে স্মার্ট ক্লাস, ডিজিটাল লাইব্রেরি এবং আধুনিক সুসজ্জিত পরীক্ষাগার সমন্বিত আধুনিক অবকাঠামো রয়েছে। নতুন ক্যাম্পাসটি একটি মডেল শেখার জায়গা হবে এবং তাঁত বস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে উৎকর্ষ কেন্দ্র হিসেবে কাজ করবে এবং পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, সিকিম থেকে শিক্ষার্থীদের শিক্ষাগত চাহিদা মেটাবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। 5 বছর আগের আতঙ্ক চেপে বসছে দেশে। রাজ্যে রাজ্যে হাসপাতালগুলোকে তৈরি থাকতে বলল প্রশাসন। তো সালটা 2020, অল্প কয়েকদিনের মধ্যেই দেশ এবং বিশ্বে ছড়িয়ে পড়েছিল করোনা অতিমারির আতঙ্ক, ভয়, অসুস্থতা, সংক্রমণ, চিকিৎসা সব নিয়ে এক প্রকার নাজেহাল অবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্বজুড়ে লকডাউন, অর্থনীতির ব্যাপক ক্ষতি, আশঙ্কা যেন সেই পরিস্থিতিই ফিরে আসছে বিশ্বে। চীনের HMPV ভাইরাস এবং তার সংক্রমণের ব্যাপক খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে দেশের একাধিক রাজ্যের প্রশাসন। কারণ ইতিমধ্যেই এই দেশে 2 শিশুর শরীরে ধরা পড়েছে এই ভাইরাসের উপস্থিতি। মহারাষ্ট্র, দিল্লি সরকার ইতিমধ্যেই CDMO, MD, MS এর জন্য GNCTDA অ্যাডভাইজারি ইতিমধ্যে প্রস্তুত করেছেন। IHP পোর্টাল, BALIA এবং SRISI কেসের উল্লেখ নিশ্চিত করতে বলা হয়েছে। যদিও কোনো রোগীর উপসর্গ সন্দেহজনক মনে হয় তাহলে তাকে অন্যান্য রোগীদের থেকে পৃথক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোকে প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিনিক্স, ব্রঙ্কোডাইলেটর, কাশির সিরাপ ইত্যাদি মজুদ রাখতে বলা হয়েছে। অক্সিজেন এবং অন্যান্য সহায়ক উপযোগী দ্রব্য সব হাসপাতালে অবশ্যই মজুদ রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে, সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে। বিশেষ করে ভেন্টিলেটর সাপোর্ট এবং মেডিকেল, প্যারামেডিকেল কর্মীদের মধ্যে সচেতনতা তৈরির কথা বলা হয়েছে ইতিমধ্যেই। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। বিরাট কাণ্ড, 12ই ফেব্রুয়ারির মধ্যে গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, জারি পরোয়ানা, ভারতের ওপর চাপ বাড়াবে বাংলাদেশ। তো শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের 15 বছরের শাসনকালে গুমের ঘটনায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছেন। গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। এদিকে সোমবার সকালে তাদের গ্রেপ্তারের আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে তাদের গ্রেপ্তার করে 12ই ফেব্রুয়ারি হাজির করতে বলা হয়েছে। এদিনের শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ। যারা গুম করতেন তাদেরকে পুরস্কৃত করা হতো। তো দেখুন আজকের অন্তিম আপডেট। নেহরুর আমলে ভারতীয় ভূখণ্ড দখল করেছিল চীনা সেনা। অমিত মালব্যর কড়া আক্রমণ কংগ্রেসকে। তো বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য ভারত চীন সীমান্ত বিরোধ নিয়ে কংগ্রেস এবং রাহুল গান্ধীকে এক্সে একটি পোস্ট করে সমালোচনা করেছেন। চীনের ভারতীয় ভূখণ্ড দখলের বিষয়ে কংগ্রেসের অসততা রয়েছে। এই সমস্ত ঘটনা পণ্ডিত জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রীত্বকালে ঘটেছিল। পোস্টে তিনি এই কথাই বলেছেন। এর সাথে তিনি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের একটি ভিডিও যুক্ত করেছেন, যেখানে জয়শঙ্কর ভারত চীন সীমান্ত বিরোধের ইতিহাস বর্ণনা করে কংগ্রেসকে সমালোচনা করেছেন। অমিত মালব্য টুইটে কি বলেছেন? তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদীকে নেহরুর বিশ্বাসঘাতকতার জন্য দোষারোপ করা হাস্যকর। চীনের ভারতীয় ভূখণ্ড দখলের বিষয়ে কংগ্রেসের অসততা রয়েছে। এই সমস্ত ঘটনা পণ্ডিত জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রীত্বকালে ঘটেছিল। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।